নমস্কার, প্রত্যেককে স্বাগত ডব্লিউবি প্রাইমারি টেট চ্যানেলে। তো আজকে আমি নিয়ে এসেছি চাইল্ড পেডাগোগির উপর আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল ক্লাস, যেখান থেকে তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার করো তো পরীক্ষার জন্য যে কোনো পেডাগোজিক্যাল প্রশ্ন আসলে তোমরা কিন্তু অনায়াসে উত্তর করতে পারবে। আর আজকের এই ক্লাসটি কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা ক্লাসটি দেখবে এবং প্রত্যেকটি টপিক কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তাই কিন্তু ভালোভাবে শুনবে। দেখো, একটি ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন, যার বাংলা অর্থ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এবার দেখো, এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, এই এডুকেশন যদি কোনোভাবে কাদের ক্ষেত্রে দেওয়া হয়, দেখো, যদি কোনোভাবে কোনো শিশুদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা থাকে, অর্থাৎ কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী, কেউ বা মানসিকভাবে, দৃষ্টি প্রতিবন্ধী, বিভিন্ন ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা বা ত্রুটি যদি থেকে থাকে, শারীরিক মানসিক যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেই সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে এবং যারা স্বাভাবিক, ঠিক আছে, যারা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন, ঠিক আছে, এই সমস্ত শিক্ষার্থী যাদেরকে একসঙ্গে ব্যক্তিগত চাহিদা অনুসারে এই যে একটা শিখনের যে সুযোগ করে দেওয়া হয় যে শিক্ষা ব্যবস্থাটার মাধ্যমে, সেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে সাধারণ শিশুরা তো থাকবেই, তার পাশাপাশি বিশেষ প্রতিবন্ধকতা যুক্ত শিক্ষার্থীরা থাকবে, তাদেরকে মিলেমিশে যে পড়ানোর যে একটা ব্যবস্থা, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন। ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু টার্মগুলো, প্রশ্ন কিন্তু আসবে। তারপর দেখো, সমন্বিত শিক্ষা ব্যবস্থা। সমন্বিত শিক্ষা ব্যবস্থার ইংলিশ টার্মটা কি? ইন্টিগ্রেটেড এডুকেশন। ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম বা সমন্বিত শিক্ষা ব্যবস্থা। এখানে কি বলা হয়েছে যে প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের প্রতিবন্ধকতার মাত্রাটা অল্প, প্রতিবন্ধকতার মধ্যে মাত্রাগতভাবে পার্থক্য লক্ষ্য করা যায়, কারো বেশি কারো কম। এবার যাদের প্রতিবন্ধকতার মাত্রাটা অল্প পরিমাণে বা মাঝারি রকমের, ঠিক আছে, পৃথক কোনো শিক্ষা ব্যবস্থা তাদের সঙ্গে আলাদা করে যুক্ত না করে, ঠিক আছে, মানে এমন একটা শিক্ষা ব্যবস্থা যুক্ত করা যেখানে অল্প প্রতিবন্ধকতা রয়েছে এমন শিক্ষার্থীরা থাকবে, তার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও থাকবে, ঠিক আছে, সুস্থ সবল শিশুরা থাকবে, তাদেরকে একসঙ্গে মিলেমিশে শিক্ষাদানের যে ব্যবস্থা, সমন্বিত শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, ভালো করে কিন্তু বিষয়গুলো মনে রাখবে। আর যখন প্রশ্নগুলো দিবে তখন কিন্তু রিলেটেড প্রশ্ন থাকবে, আমাদের কিন্তু কনফিউজ তৈরি করতে পারে, তো এই কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু ভীষণ ভালোভাবে তোমরা লক্ষ্য রাখবে। তারপরে দেখো, এই যে ইম্পর্টেন্ট একটা টার্মস, প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটি বিষয়ই কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মেইন স্ট্রিমিং, এই যে মেইন স্ট্রিমিং ব্যাপারটা কি? মেইন স্ট্রিমিং হচ্ছে ব্যতিক্রমী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই যে সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিশুদের সঙ্গে যে শিক্ষাদান করানো হয় এবং তারা যে শিক্ষা গ্রহণ করে তারা যে বেড়ে ওঠে, ঠিক আছে, এটাকে আধুনিক শিক্ষাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় মেইন স্ট্রিমিং, ঠিক আছে। সরাসরি এরকম টার্ম ইউজ করে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, আমরা যদি জেনে রাখি তাহলে অনায়াসে উত্তর করতে পারবো, ঠিক আছে। তাহলে মেইন স্ট্রিম হচ্ছে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিক্ষার্থীদের যে পড়ানো এবং তারা যে শিক্ষা গ্রহণ করে যে বেড়ে উঠছে, এটা শিক্ষামূলক বিজ্ঞানে তাকে বলা হয় কিন্তু মেইন স্ট্রিমিং। কি বলা হয়? মেইন স্ট্রিমিং। তারপরে দেখো পিয়ার টিউটরিং। পিয়ার টিউটরিং কি? এই দেখো পিয়ার টিউটরিং, ঠিক আছে, ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট টার্মগুলো। পিয়ার টিউটরিংয়ের ভিত্তি হচ্ছে শিক্ষার্থীদের পারস্পরিক সাহায্য ও মত আদান প্রদানের একটা মাধ্যম এবং যার মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে। তাহলে শিক্ষার্থীদের পারস্পরিক সাহায্য মত আদান প্রদানের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করা হয়ে থাকে, তারই একটা ধাপ হচ্ছে পিয়ার টিউটরিং, দল গঠন, ঠিক আছে। তারপর দেখো, এই যে কিউমুলেটিভ রেকর্ড কার্ড সম্পর্কিত প্রশ্ন কিন্তু 2017 টেটে কিন্তু এসেছে, তাই ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, কিউমুলেটিভ রেকর্ড কার্ডের সাহায্যে কি করা হয়? শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী কোনো শিক্ষার্থী আছে কিনা তাদের যে তথ্য, সেটা কিন্তু এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডে কিন্তু ধরা হয় বা তুলে রাখা হয়, ঠিক আছে। এছাড়া শিক্ষার্থীদের প্রত্যেকের দৈহিক স্বাস্থ্যের কথা, কোনো সৃষ্টিশীলতা তাদের মধ্যে কিন্তু রয়েছে কিনা, কোনো ক্রিয়েটিভিটি রয়েছে কিনা, বিশেষভাবে কেউ কোনো পারদর্শী কিনা, তাদের পারিবারিক ইতিহাস কেমন, বিভিন্ন ডেটা কিন্তু কালেক্ট করে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডে কিন্তু রাখা হয়, ঠিক আছে। এবং এই কার্ড থেকে শিশুর কিন্তু একটা তাৎক্ষণিক ক্রিয়াশীলতা, স্বাভাবিক পরিচয় কিন্তু আমরা পেয়ে যাই, যেখানে কিন্তু শিশুকে যদি
মনে করলাম যে একজন নতুন কোনো শিক্ষক আসলো, তিনি কিন্তু এই যে ডাটাগুলো যে থাকলো বা এই যে রেকর্ড কার্ড সম্পর্কিত যে তথ্যগুলো থাকলো সেগুলো থেকে কিন্তু শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন ডাটা বা তথ্য সংগ্রহ করতে পারবে। আর তাতে কি হয়, একজন শিক্ষককে না দেখে না চিনেও কিন্তু তার সম্পর্কে কিন্তু অনেক কিছু জানা যাবে। ঠিক আছে, এই হচ্ছে একটা কিউমুলেটিভ রেকর্ড কার্ড, হচ্ছে এই সম্পর্কিত একটা কার্ড। ঠিক আছে, শিক্ষার্থীদের জানার জন্য, অ্যানালিসিস করার জন্য, বিশেষ করে মূল্যায়নের করার জন্য, ঠিক আছে, তাদেরকে কিন্তু এই রেকর্ড কার্ড কিন্তু সহযোগিতা করে থাকে কিন্তু। বোঝা গেল? তারপর দেখো শিখন অক্ষমতা। তাহলে লার্নিং ডিসঅ্যাবিলিটি, যে ডিসঅ্যাবিলিটি বা অক্ষমতা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই এবং বিগত বছরের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে। তাই কিন্তু ভালো করে কিন্তু প্রত্যেকটা টার্ম কিন্তু দেখবে। দেখো ডিসলেক্সিয়া, এই যে ডিসলেক্সিয়া হচ্ছে এক ধরনের অক্ষমতা। কি অক্ষমতা? এটা হচ্ছে পঠনগত অক্ষমতা, মানে কেউ পড়তে পারছে না, পড়ার ত্রুটি রয়েছে, অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতিজনিত অক্ষমতাকে কি বলা হয়? ডিসলেক্সিয়া বলা হয়। তারপরে দেখো ডিসগ্রাফিয়া কি? লিখনগত অক্ষমতা, অর্থাৎ কেউ লিখতে পারছে না, লেখার সময় তার আঙুলের সঞ্চালন করতে পারছে না, বা মস্তিষ্কের ভালোভাবে ক্রিয়া করছে না, শব্দভাণ্ডারের জ্ঞান নেই, ব্যাকরণ জ্ঞান নেই, হস্তচালনা করতে পারছে না, ভাষামূলক ত্রুটি, এই সমস্ত কারণে এই ডিসগ্রাফিয়া কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ডিসগ্রাফিয়া কি? ডিসগ্রাফিয়া হচ্ছে লিখন অক্ষমতা। ঠিক আছে, ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো ডিসক্যালকুলিয়া কি? গাণিতিক অক্ষমতা। গাণিতিক অক্ষমতা হচ্ছে শিখন অক্ষমতার একটা শ্রেণীর মধ্যে পড়ে, যেখানে কিন্তু গাণিতিক বিভিন্ন সংখ্যা, চিহ্ন, এগুলোকে মনে করতে পারে না, এগুলোর বিন্যাস করতে পারে না, স্মৃতিচারণ করতে পারে না। ঠিক আছে, গাণিতিক প্রক্রিয়ায় বিভিন্ন যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারে না। ঠিক আছে, ছোট বড় ভগ্নাংশ, যোগ বিয়োগ, গুণ ভাগ, এই সমস্ত কিছু করাতে কোথাও যদি বাধা পায় বা অক্ষমতা দেখা যায়, তখন সেই শিশু মনস্তাত্ত্বিক যে বিদ্যা, সেখানে কিন্তু তাকে বলা হয় কিন্তু ডিসক্যালকুলিয়া। ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু। ঠিক আছে, যে কোনোটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। তারপর দেখো লার্নিং ডিসঅ্যাবিলিটি, এই যে লার্নিং বা শিখন অক্ষমতা, লার্নিং ডিসঅ্যাবিলিটি বিষয়ে সর্বপ্রথম কে অভিমত ব্যক্ত করেছেন, কে তার মতামত জানিয়েছেন? তিনি হলেন মনস্তাত্ত্বিক ক্রিক। নামটা ভালো করে মনে রাখবে, ক্রিক কিন্তু প্রথম লার্নিং ডিসএবিলিটি বিষয়ে কিন্তু তার অভিমত কিন্তু ব্যক্ত করেছেন। তারপর দেখো লেখা শেখার অসামর্থ্যতা বা লেখা শেখার অসামর্থ্যতা বা অক্ষমতা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাগ্রাফিক। কি বলা হয়? লেখা শেখার অসমর্থতা যার রয়েছে তাকে বলা হয় অ্যাগ্রাফিক। কি বলা হয়? অ্যাগ্রাফিক। তারপর দেখো ব্যক্তিত্বের অর্থাৎ ব্যক্তি বিশেষে অসামঞ্জস্যতা নির্ণয়ের সহায়ক এক ধরনের পদ্ধতি, অসামঞ্জস্যতাগত পদ্ধতি ব্যবহারে কেউ অক্ষমতা রয়েছে এরকম কোনো ব্যক্তি বা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে নির্ণয় করার জন্য যে টেস্টটা নেওয়া হয় সেটা হলো পেপার পেন্সিল টেস্ট। কি টেস্ট? পেপার পেন্সিল টেস্ট। এবার এই পেপার পেন্সিল টেস্ট নিয়ে শিশুদের অস্বাভাবিকতা নির্ণয়ে কিন্তু একটা প্রশ্নপত্র সম্বলিত একটা পদ্ধতি অবলম্বন করে কিন্তু এই টেস্টটা কিন্তু করা হয়ে থাকে, যেখানে বিভিন্ন প্রশ্ন রাখা হয়, জানার চেষ্টা করা হয় শিক্ষার্থীদের মাধ্যমে। আর এটাই পেপার পেন্সিলে কিন্তু টুকে রাখা হয়, এই টেস্টটাকে বলা হয় পেপার পেন্সিল টেস্ট। তারপর দেখো যে ভীষণই ইম্পর্টেন্ট 3R। 3R বলতে কি বোঝায়? 3R, এখানে তিনটা আর, অর্থাৎ তিনটা আর দিয়ে এরকম কিছু ওয়ার্ড দেখো। 3R অর্থাৎ একটি আর বলতে রিডিং অর্থাৎ কি পঠন, আরেকটি আর বলতে রাইটিং অর্থাৎ লিখন, আরেকটি হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক প্রক্রিয়া। এই যে রিডিং অর্থাৎ পঠন, রাইটিং, লিখন এবং অ্যারিথমেটিক গাণিতিক প্রক্রিয়া, এই তিনটাকে একসঙ্গে কি বলা হয়? 3R। শিক্ষামূলক বিজ্ঞানে কি বলা হয়? 3R কিন্তু বলা হয়। 3R কি কি? রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। বোঝা গেল? তারপর দেখো এই যে আমাদের মধ্যে যারা গিফটেড চাইল্ড রয়েছে বা গিফটেড চিলড্রেন, তাদের কিন্তু আবার আলাদাভাবে ভাগ রয়েছে। এবার তাদের সম্পর্কে কিন্তু একটু জানবো। দেখো প্রতিভাবান বা মেধাবী শিশু বা ট্যালেন্টেড অর গিফটেড চিলড্রেন কাদেরকে বলবো? কি কি বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে যার জন্য আমরা তাদেরকে প্রতিভাবান বা মেধাবী শিশু কিন্তু বলবো? দেখো, যে সমস্ত শিশু প্রয়োজনীয় কোনো কর্মসূচিতে ধারাবাহিকভাবে অনন্য অসাধারণ পারদর্শিতা কিন্তু দেখায়, ঠিক আছে, সেই সমস্ত শিশু বা শিক্ষার্থীদেরকে কিন্তু বলবো প্রতিভাবান। কি বলবো? এই যে অসাধারণ একটা পারদর্শিতা দেখায়।
এরা কেবলমাত্র বৌদ্ধিক ক্ষেত্রেই অসাধারণ হয় না, এরা সঙ্গীত, শিল্পকলা, সৃজনশীলতা, নাটক, যান্ত্রিক দক্ষতা, সামাজিক নেতৃত্ব সমস্ত দিকেই কিন্তু এরা নিজেকে কিন্তু তাদের প্রতিভাটাকে কিন্তু তুলে ধরতে সক্ষম হয়। ঠিক আছে, এই রকম শিক্ষার্থীদেরকে কিন্তু বা পারদর্শী যারা রয়েছে তাদেরকে কিন্তু বলা হয় প্রতিভাবান বা মেধাবী শিশু, যাদের আইকিউ কিন্তু অবশ্যই আইকিউ হচ্ছে 120-র বেশি, কিন্তু 120-র বেশি কিন্তু রয়েছে আইকিউ। এরকম আইকিউ তুলে দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে, আর এই রিলেটেড প্রশ্ন কিন্তু আগের ক্লাসগুলোতে রয়েছে, আর এই ক্লাসে অসংখ্য পরীক্ষা রিলেটেড যেগুলো আসবে ভীষণই কমন প্রশ্ন কিন্তু রয়েছে। আর এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সাজেশনে তোমরা সুন্দরভাবে কিন্তু অ্যানালাইসিস করা আছে, সেই সাজেশনটা কিন্তু অতি অবশ্যই যারা এখনও নেওনি, ঠিক আছে, পরীক্ষার আর সময় নেই, হাতে 2-4টা দিন, অবশ্যই সাজেশনটা নিয়ে বাড়িতে পড়ো, আর কিন্তু পরীক্ষা শেষে কিন্তু প্রত্যেকে কিন্তু তার ফলাফলটা কিন্তু পাবে। আচ্ছা, তারপর দেখো এবার এই যে প্রতিভাবান যারা রয়েছে, ঠিক আছে, গিফটেড চিলড্রেন, ঠিক আছে, যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে, তাই না? বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা যেমন কি, যেমন হচ্ছে ডাবল প্রমোশন করা, বিভাগীকরণ করা বা গ্রুপিং করা, বিশেষ পাঠ্যক্রমের ব্যবস্থা করা বা স্পেশাল কারিকুলামের ব্যবস্থা করা, বিশেষ বিদ্যালয় গড়ে তোলা, স্পেশাল স্কুল গড়ে তোলা, এই সমস্ত জিনিসগুলো করা হয় বিশেষ প্রতিভাবান যারা রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থাকে, তাদের শিক্ষার আরও উন্নতি করার জন্য, তাদের মেধার আরও বিকাশের জন্য কিন্তু এই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু গ্রহণ করা হয়। বোঝা গেল কি কি? ডাবল প্রমোশন, বিভাগীকরণ, বিশেষ পাঠ্যক্রম, বিশেষ বিদ্যালয়, প্রত্যেকটি কিন্তু প্রতিভাবান শিশু শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো কিন্তু গ্রহণ করা হয়। তারপর দেখো এই যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, বিগত বছরের পরীক্ষায় কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে 2022 টেটে। সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, সৃজনশীল, ক্রিয়েটিভ, এই বিষয়গুলো আমরা জানবো। দেখো সাধারণ আমাদের চোখে যারা বিজ্ঞান, শিল্প, সাহিত্য, খেলাধুলা, এই যে সাংস্কৃতিক বিভিন্ন ক্রিয়াকলাপ রয়েছে ইত্যাদির ক্ষেত্রে যারা অসাধারণ ভূমিকা পালন করে এবং এই সমস্ত ব্যাপারগুলোতে যারা নিজেদের মতো করে নতুন কিছু প্রকাশের চিন্তাভাবনা ঘটায় বা নতুন কিছু একটা আবিষ্কার করে, যারা এই যে আবিষ্কারতার যে গুণটা, এটাকেই বলা হয় সৃজনশীলতা। আর যিনি বা যে ব্যক্তির মধ্যে এই সৃজনশীলতাটা লক্ষ্য করা যায় সেই ব্যক্তিটাকেই বা সেই মানুষটাকেই কিন্তু বলা হয় সৃজনশীল কিন্তু ব্যক্তি। বোঝা গেল? বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস, সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। এইবার দেখো এই সৃজনশীল চিন্তা সম্পর্কিত দুটো টার্ম রয়েছে ভীষণই ইম্পর্টেন্ট। দেখো অভিসারী বা কনভার্জেন্ট চিন্তন, অর্থাৎ চিন্তন করা, অর্থাৎ ভাবা, তাই না, কল্পনা করা। দেখো এবার আমরা কি করে থাকি, চিন্তন করে থাকি, তার মধ্যে সৃজনশীল যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আরও বেশি চিন্তন করে থাকে, তাদের চিন্তনটা কিন্তু অনেক বেশি কি হয়, অনেক বেশি মানে অগ্রগতি তাদের মধ্যে লক্ষ্য করা যায়, তারা অনেক কিছু ভাবতে থাকে এবং ভাবনাগুলো কিন্তু নিজেরা বাস্তবায়নও করে। এবার দেখো যে প্রকার চিন্তনে কোনো প্রশ্নের উত্তর এক কেন্দ্রিক হয়, অর্থাৎ আমি এমন একটা বিষয় চিন্তা করছি যার উত্তর হয়তো আমরা একটিই পাবো, ঠিক আছে, এই ধরনের এক কেন্দ্রিক চিন্তন, এই চিন্তনকে শিক্ষা মনস্তত্ত্বে কি বলা হয়, শিক্ষা মনস্তত্ত্বে তাকে কিন্তু বলা হয় অভিসারী চিন্তন। কি বলা হয়? অভিসারী চিন্তন, অর্থাৎ এক কেন্দ্রিক চিন্তনকে অভিসারী চিন্তন বলা হয়। মনে করলাম আমার হাতে একটা কলম আছে, কলমটা নিয়ে ভাবছি যে কলমটা লেখার কাজে ব্যবহার হবে, অর্থাৎ কলমটার
কী কাজে ব্যবহার করবে, লিখবো। ঠিক আছে, এই যে এছাড়াও কিন্তু কলমটাকে অন্যভাবে ব্যবহার করতে হবে, কিন্তু আমরা কিন্তু লেখাটাকে নিয়েই ভাবছি। এই যে একটা ধরে আমরা চিন্তা করছি, এরকম এককেন্দ্রিক চিন্তনকে কি বলা হয়, অভিসারী চিন্তন কিন্তু বলা হয়। আচ্ছা দেখো, আরও সুন্দর করে উদাহরণ দেওয়া আছে একটা। ধরা যাক একটি প্রশ্ন করা হলো 2 আর 2 কত হয় কোনো একটা শিক্ষার্থীকে, সে উত্তর বলে দিল 4। এক্ষেত্রে দ্বিতীয় কোনো উত্তরের কিন্তু অবকাশ নেই। ঠিক আছে, 2 আর 2 বলে দিল উত্তর 4, অর্থাৎ দেখো এককেন্দ্রিক চিন্তন এটা। 2 আর 2 তো নিশ্চয়ই 5 হবে না, তাই না? এক্ষেত্রে কিন্তু অন্য কিন্তু চিহ্ন হচ্ছে না, অর্থাৎ একটি বিষয়ের প্রশ্ন একটি কিন্তু তার উত্তর পাচ্ছি। এটাই হচ্ছে চিন্তনটা কি, কেন্দ্রীভূত চিন্তন বা অভিসারী চিন্তন কিন্তু। আচ্ছা, এই যে চিন্তনটা, এই চিন্তনটা হচ্ছে কেন্দ্রীভূত, অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে, তাই এটি কিন্তু অভিসারী চিন্তন। ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। আচ্ছা, তারপর দেখো কি রয়েছে, অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। এই ডাইভার্জেন্ট থিঙ্কিংটা কি, দেখো যে প্রকার চিন্তনে কোনো প্রকার প্রশ্নের উত্তর একের অধিক হয়, যেটা কিন্তু যে অভিসারী চিন্তন যেমন একমুখী হয় চিন্তনটা, সেক্ষেত্রে কিন্তু অপসারী যে চিন্তন আছে বা ডাইভার্জেন্ট চিন্তন, সেটা কিন্তু একমুখী নয়। যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু একের অধিক হবে, অর্থাৎ বহুমুখী চিন্তন। সেই ধরনের বহুমুখী চিন্তনকেই কি বলা হয়, মনস্তাত্ত্বিকদের ভাষায় সেটাকে বলা হয় অপসারী চিন্তন। কি বলা হয়, অপসারী চিন্তন। ভালো করে মনে রাখবে কিন্তু, দেখো নামগুলো কিন্তু দিয়ে খুবই কাছাকাছি, আমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু গুলিয়ে যেতে পারে, তাই কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে যে অপসারী চিন্তন যেটাকে বলা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিং, আর অভিসারী চিন্তন যাকে বলা হয় কিন্তু কনভার্জেন্ট চিন্তন। অভিসারী হচ্ছে এককেন্দ্রিক চিন্তন, আর অপসারী হচ্ছে বহুমুখী চিন্তন। যেমন কি বহুমুখী, যেমন একটি ইট, উদাহরণটা আরও ভালো করে বুঝতে পারবে বিষয়টা। তাহলে যেমন একটি ইটকে কতভাবে ব্যবহার করা যেতে পারে যদি প্রশ্ন করি, তাহলে এটা বিভিন্ন উত্তর আসবে। বাড়ি তৈরি করা যেতে পারে, খেলার সামগ্রী তৈরি করা যেতে পারে, হ্যাঁ, কোনো উঁচু জায়গায় উঠতে গিয়ে তাকে ব্যবহার করতে পারে, মানে বিভিন্ন জায়গায় কিন্তু এর ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ উত্তরটা কিন্তু বিভিন্ন আসবে, তাই না? তাই এই ধরনের যে চিন্তন, এটাকে কিন্তু বলা হয় কি, এটাকে বলা হয় অপসারী বা ডাইভার্জেন্ট চিন্তন। আচ্ছা, তারপর দেখো এই যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, এই সৃজনশীলতার উপাদান কয়টি? সৃজনশীলতার কিন্তু 4টি উপাদান। কয়টি উপাদান? সৃজনশীলতার 4টি উপাদান। আর পরীক্ষায় কিন্তু বিগত বছরের প্রশ্ন 2022টিতে কিন্তু এসেছে। ঠিক আছে, ভীষণই ইম্পর্টেন্ট। দেখো কি, আর এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু এই সাজেশনে আছে, যেখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। শুধু ফলো করো, ঠিক আছে? প্রত্যেকেরই আশা করি কাজে দেবে। তারপরে দেখো কি বলছে, সৃজনশীলতার উপাদানগুলো কি কি? দেখো, সাবলীলতা, 1 নম্বর হচ্ছে সাবলীলতা, যেটাকে বলা হয় ফ্লুয়েন্সি, সাবলীলভাবে, ঠিক আছে, স্বাভাবিকভাবে। তারপরে দেখো নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। তারপর হচ্ছে মৌলিকত্ব, অরিজিনালিটি। এগুলো হচ্ছে কি, সৃজনশীলতার উপাদান। সৃজনশীলতার 4টি উপাদান আমরা পেলাম হচ্ছে সাবলীলতা বা ফ্লুয়েন্সি, নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, মৌলিকত্ব বা অরিজিনালিটি, আর হচ্ছে কি, আর হচ্ছে সম্প্রসারণ বা এলাবোরেশন। বোঝা গেল? ইম্পর্টেন্ট কিন্তু, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর সময় কিন্তু একেবারে কম, তাই কিন্তু আর দেরি নয়, ঠিক আছে? এখন থেকেই কিন্তু তৈরি হতে হবে পরীক্ষার জন্য। দেখো তারপরে কি বলছে, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী। বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী যাকে কি বলা হয়, স্পেশালি অ্যাবেলড লার্নার্স যারা, ঠিক আছে, তাদেরকে আমরা কি করে চিনব? দেখো, যে সমস্ত শিশুরা স্বাভাবিক বা সাধারণ শিশুদের থেকে পিছিয়ে আছে, ঠিক আছে, যাদের বোধ বা বুদ্ধিগত দিক থেকে তারা পিছিয়ে, যাদের জন্য বিশেষ ধরনের শিক্ষার খুবই প্রয়োজন, ঠিক আছে, যারা কোনো দিকে অক্ষম, তাদেরকেই কিন্তু কি বলা হয়, প্রতিবন্ধী বা ক্ষতিগ্রস্ত শিশু, ঠিক আছে, এদেরকেই বলা হয় বা ইংরেজিতে স্পেশালি অ্যাবেল লার্নার্স, ঠিক আছে। এইবার দেখো, ভারতবর্ষে প্রথম কোথায় বিশেষ বিদ্যালয় স্থাপিত হয়েছে? উত্তর হয়ে যাবে ভারতবর্ষের মহারাষ্ট্রের পুনে শহরে কিন্তু প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয়েছে। আর এই যে বিশেষ বিদ্যালয়, এই বিশেষ বিদ্যালয়গুলোতে এই বিশেষ অক্ষম বা মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে তাদেরকে কিন্তু শিক্ষাদানের ব্যবস্থার জন্য কিন্তু এই বিশেষ বিদ্যালয় কিন্তু গড়ে তোলা হয়। তারপর দেখো, ভীষণই একটা ইম্পর্টেন্ট টার্মস, এই যে CWSN এর পুরো নাম কি? এই যে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, ঠিক আছে, এই যে চিলড্রেন উইথ স্পেশাল নিডস বা বিশেষ ধর্মী যারা শিক্ষার্থী, যে শিশু বা শিক্ষার্থী যারা রয়েছে, অক্ষম যারা, তাদেরকে কিন্তু একসঙ্গে বলা হয় কি, CWSN। তারপরে দেখো, এই যে
আইইডিসির পুরো নাম কি? আইইডিসির পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসএবল চিলড্রেন। আইইডিসির পুরো নাম কি? ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসএবল চিলড্রেন। সম্পূর্ণ নামগুলো কিন্তু পরীক্ষায় আসে, তাই ভালো করে মনে রাখবে। তবে দেখো, দৃষ্টি প্রতিবন্ধী বা ভিজুয়াল ডিসএবল কাদের বলবো? কাদেরকে দৃষ্টি প্রতিবন্ধী বলবো? দেখো, যে সমস্ত ব্যক্তির চোখে চোখে ভালো চোখে লেন্স ব্যবহারের পরও ভিজুয়াল যে অ্যাকুইটি অর্থাৎ দেখার যে ক্ষমতা সেটা 20/200 কম হয় যে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে, তাদেরকে কিন্তু কি বলা হয়? দৃষ্টি প্রতিবন্ধী। এবং দেখার ক্ষেত্রে যে কোণটা তৈরি হয় তার সঙ্গে বলছি, সেই চোখের সঙ্গে বস্তুর যে কোণ সেটা অবশ্যই 20 ডিগ্রির বেশি নয়, যাদের কম, ঠিক আছে, এবং 20/200 ভিজুয়াল অ্যাকুইটি 20/200 কম, তাদেরকেই কিন্তু বলবো আমরা দৃষ্টি প্রতিবন্ধী। আর যাদের বেশি রয়েছে তারা স্বাভাবিক, ঠিক আছে। এইবার দেখো, এই যে দৃষ্টি প্রতিবন্ধী সম্পর্কিত বা চোখের দেখার যে অক্ষমতা এই সম্পর্কিত প্রশ্ন, এই যে দেখো, এগুলো কিন্তু বিগত বছরে আসা কিন্তু প্রশ্ন, যেখান থেকে 2017 টেটে, এই যে মায়োপিয়া কিন্তু 2017 টেটে এসেছে, ঠিক আছে। হাইপারমেট্রোপিয়া, এটিও ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, মায়োপিয়া কি? এই যে দূরের দৃষ্টির ত্রুটি মানে দূরের কোনো জিনিসকে তোমার চোখ দেখতে পাচ্ছে না, বা যার ক্ষেত্রে এই ধরনের অক্ষমতাটা দেখা যাচ্ছে, তার কিন্তু এই মায়োপিয়ার সমস্যা রয়েছে। অর্থাৎ দূরের জিনিসকে সে দেখতে পারছে না, তাহলে তার কি চোখের দৃষ্টিগত কোন সমস্যা রয়েছে? সেটা হলো মায়োপিয়া। এইবার দেখো, একইভাবে কাছের দৃষ্টির ত্রুটি, মানে কাছের কোনো জিনিসকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে, এই যে অক্ষমতা, এটাকে কি বলা হয়? হাইপারমেট্রোপিয়া। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু টার্মগুলো। তারপর দেখো, ব্রেইল পদ্ধতি। তাহলে ব্রেইল পদ্ধতি হচ্ছে এই যে দৃষ্টিহীনদের শিক্ষাদানের একটা পদ্ধতি। এই পদ্ধতিটা কিভাবে হয়? দেখো, ব্রেইল পদ্ধতি কি করা হয়? ব্রেইল পদ্ধতিতে একটি আয়তাকার প্লেটের মতো একটা বস্তু, যেখানে কিন্তু 2 সারি বিশিষ্ট বিশেষ উপকরণের ডট থাকে, ঠিক আছে, এবং মোটামুটি প্রত্যেকটা অক্ষরের জন্য কিন্তু 6টা ডট বা বিন্দু থাকে। আর এখানে একটা কলম ব্যবহার করা হয়, সেটার নাম হলো স্টাইলাস। এই কলমটা দিয়ে চাপ দিলে ওই কাগজের উপর কিন্তু গর্ত হয়ে যায়, ঠিক আছে, যার ফলে উল্টো দিকে কাগজটাকে উল্টোলে সেখানে কিন্তু উঁচু উঁচু বিন্দু তৈরি হয়, ঠিক আছে। ওই উঁচু উঁচু বিন্দুগুলোকে ছুঁয়ে ছুঁয়ে স্পর্শ করে যে পড়ার যে পদ্ধতি, সেটাই হলো ব্রেইল পদ্ধতি। আর এই ব্রেইল পদ্ধতির আবিষ্কারক হলো লুইস বেল কিন্তু এই ব্রেইল পদ্ধতির কিন্তু আবিষ্কার করেছেন। লুইস বেল কি করেছেন? এই ব্রেইল পদ্ধতির আবিষ্কার করেছেন, ঠিক আছে। বিশেষভাবে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য পড়ার কিন্তু এই ব্যবস্থা হচ্ছে ব্রেইল পদ্ধতি। তারপর দেখো, এই যে ব্রেইল পদ্ধতি সম্পর্কিত আরও একটি প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, ব্রেইল পদ্ধতির আবিষ্কারককে? লুইস ব্রেইল। ব্রেইল পদ্ধতির আবিষ্কারক। প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে মনে রাখবে, যে কোনোটা পরীক্ষায় আসতে পারে। তারপরে এটি কী ধরনের পদ্ধতি? এটি কিন্তু স্পর্শমূলক পদ্ধতি। তারপরে ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? 6টি বিন্দু দিয়ে। ব্রেইল পদ্ধতিতে ব্যবহৃত কলমটির নাম কি? স্টাইলাস। তারপরে দেখো, ভারতে প্রথম ব্রেইল ছাপাখানা কোথায় তৈরি হয়েছে? সেটা হলো উত্তরাখণ্ডের দেরাদুনে। তারপর ভীষণই আরও একটি প্রশ্ন, দেখো, এই যে যারা অন্ধ শিশু, ঠিক আছে, যারা দৃষ্টি প্রতিবন্ধী শিশু, তাদের গড় বুদ্ধাঙ্ক কত হয়ে থাকে? মোটামুটি 98.5 আইকিউ বা বুদ্ধাঙ্ক এদের কত? 98.5 কিন্তু গড়ের সাপেক্ষে, কারো কম বা বেশি হতে পারে। তারপর দেখো, অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে একটা যন্ত্র, ঠিক আছে। এই যন্ত্রটা কি কাজে লাগে? এটা কিন্তু একটা গাণিতিক যন্ত্র, যেখানে গাণিতিক প্রক্রিয়ায় আমরা কি করতে পারি? এই যন্ত্রকে ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতাংশ, বর্গমূল ইত্যাদি কিন্তু গণিতের বিভিন্ন বিষয়গুলো কিন্তু শিখে ফেলতে পারি খুব কম সময়ে, ঠিক আছে, যন্ত্রকে কাজে লাগিয়ে। যার ফলে বিশেষ করে দেখবে শিশুদের ক্ষেত্রে কিন্তু এই যন্ত্রটার ব্যবহারে তাদের যে অঙ্ক শেখার প্রবণতা কিন্তু প্রবণতাটাকে বাড়িয়ে দেয়। তারা খুব সহজে যন্ত্রকে ব্যবহার করে আগ্রহের সঙ্গে গাণিতিক প্রক্রিয়াগুলো কিন্তু খুব সহজে শিখতে পারে। তাহলে অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে একটা গাণিতিক যন্ত্র, যার মাধ্যমে কিন্তু আমরা গণিত শিখতে পারি, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো, শ্রবণজনিত অক্ষমতা। দেখো, শ্রবণজনিত, যাদের কানে শোনার প্রবলেম রয়েছে বা হেয়ারিং এম্পেয়ারমেন্ট, যাদের কিন্তু শ্রবণযন্ত্রের ত্রুটি রয়েছে, মানে আমাদের যে কান, তাই না, সেই কানে শুনতে পারে না, অর্থাৎ অক্ষম বা কম শুনতে পারে। বিশেষ করে দেখবে যাদের শব্দ শোনার মাত্রা
70 ডেসিবেলের কথা, 70 ডেসিবেল পর্যন্ত শব্দ যারা শুনতে পারে না, ঠিক আছে, 70 ডেসিবেল কিন্তু অনেক মাত্রা একটা, যেখানে কিন্তু শব্দ দূষণ সৃষ্টি করতে পারে, এরকম শব্দ যারা শুনতে পায় না, যারা বধির, এদেরকে কিন্তু এই শ্রবণজনিত অক্ষম বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো এই যে শ্রবণজনিত অক্ষমতা যাদের রয়েছে তাদেরকে কি বলা হয়, তাদের বলা হয় বধির। এবার এই যে বধিরত্ব, এই বধিরত্ব মাপা হয় কোন এককে বা কোন যন্ত্রে, সেটা হচ্ছে অডিওমিটার যন্ত্রে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, তার শ্রবণ বধিরতা রয়েছে বা বধিরত্ব, তাদেরকে কোন যন্ত্রে মাপা হয়, সেটা হলো অডিওমিটার যন্ত্রে। আর এই অডিওমিটার যন্ত্রের সাহায্যে ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার, ঠিক আছে, অক্টেভ ব্যান্ড ইত্যাদিও কিন্তু এই বধিরত্ব মাপার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। যেরকম অডিওমিটার ব্যবহার করা হয়, সেরকম কিন্তু ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার, তারপরে হচ্ছে অক্টেভ ব্যান্ড, এগুলো প্রত্যেকটি হচ্ছে এই বধিরত্ব মাপার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তারপরে দেখো মুখ বধির, ঠিক আছে, এরা পুরোপুরি বধির, তাদের শিক্ষার জন্য এই যে কম্পন স্পর্শমূলক এক ধরনের পদ্ধতি কিন্তু প্রবর্তন করেছেন প্রথম কে, তিনি হলেন সোফিয়া অ্যালকর্ন। ভীষণই ইম্পর্টেন্ট নামগুলো। তাহলে কম্পন ও স্পর্শন পদ্ধতির আবিষ্কার কে করেছেন, সোফিয়া অ্যালকর্ন। কাদের জন্য ব্যবহার করা হয়, মুখ বধির শিশুদের শিক্ষার জন্য কিন্তু ব্যবহার করা হয়। তারপরে দেখো মুখ বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন কে করেন, সেটা হয়ে যাবে পিরিয়ার। মনস্তাত্ত্বিক পিরিয়ার কি করেছেন, সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেছেন। কাদের জন্য, এই মুখ বধির যারা রয়েছে তাদের জন্য। তারপরে দেখো মুখ বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন কে করেন, মৌখিক পদ্ধতি সেটা করেছেন হলো জুয়ান প্যাভলোভসে। মনস্তাত্ত্বিক জুয়ান প্যাভলোভসে কি করেছেন, মৌখিক পদ্ধতির কিন্তু প্রবর্তন করেছেন। কাদের জন্য, মুখ বধির শিক্ষার্থীদের জন্য। তারপর দেখো আরও ভীষণ ভীষণ কয়েকটি ইম্পর্টেন্ট টার্মস, যে কোনোটা কিন্তু এনি হাও পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে, সাজেশনে কিন্তু রয়েছে। তাই সাজেশন যারা এখনও নেওনি, তারা এই ভিডিওটা বা আজকের এই ক্লাসটা দেখছো, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাজেশনটা নিয়ে নাও, না হলে কিন্তু পরীক্ষার পরে কিন্তু পস্তাতে হবে, যেখানে কিন্তু কমন পেয়ে যাবে হুবহু। দেখো অটিজম কি, অটিজম হচ্ছে কোনো ব্যক্তি তার পারিপার্শ্বিক যারা জনসাধারণ রয়েছে, অর্থাৎ কোনো শিশু, মনে করলাম কোনো শিশু সমাজে মিশছে, তার বন্ধুবান্ধব রয়েছে বা স্কুলে যাচ্ছে বা বিদ্যালয়ে যাচ্ছে, সেখানে সমবয়সীদের সঙ্গে মিশছে বা পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে মিশছে। এইবার তাদের সঙ্গে মেশার সঙ্গে বা তাদের সঙ্গে ভাব আদান প্রদান করবে, এই জনিত একটা সমস্যা দেখা যায় অধিকাংশ শিশুদের মধ্যে কিন্তু দেখা যায়। ঠিক আছে, যে যারা ছোটোবেলা থেকে মিশে না, তাদেরকে যদি একটা বড় হলে যখন স্কুলে যায় তখন তারা মিশতে পারে না, অথবা ভাব বা কথা বলতে পারে না, আদান প্রদান করতে পারে না, এই যে সমস্যা, এই সমস্যাটাকে কি বলা হয়, এটা একটা প্রতিবন্ধকতা, এটাকে বলা হয় অটিজম। কি বলা হয়, অটিজম কিন্তু বলা হয়। এই যে ভাব আদান প্রদান ঘটিত যে সমস্যা, এটাকে অটিজম কিন্তু বলা হয়। ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে অপরাধ প্রবণ শিশু, হ্যাঁ, কিছু কিছু শিশু থাকে যারা বিভিন্ন অপরাধ ক্রমাগত হারে করতে থাকে, ঠিক আছে, তাদেরকে অপরাধ প্রবণ শিশু বলা হয়। কারা দেখো অপরাধ প্রবণ শিশুদের মধ্যে পড়বে, তাদেরকে কি করে চিহ্নিত করব, আমাদের সমাজে যারা 16 বছরের নিচে এমন কোনো বালক বা বালিকা বা কিশোর কিশোরী যারা রয়েছে, যারা বিভিন্ন অসামাজিক আচরণ করে থাকে। অসামাজিক আচরণ যেমন কি, চুরি করা, হ্যাঁ, কাউকে মার আঘাত করা, মিথ্যে কথা বলা, বিভিন্নভাবে কিন্তু অপরাধমূলক কাজ করা, এই সমস্ত যারা করে থাকে এদেরকে আইনের ভাষায় কিন্তু বলা হয় অপরাধপ্রবণ শিশু, বা ইংরেজিতে একটা টার্ম আছে যেটা হচ্ছে মাইনর উইথ মেজর সোশ্যাল প্রবলেমস। এদের কিন্তু ধরা হয়ে থাকে এই সমস্ত বালক বালিকা বা কিশোর কিশোরীদের। বোঝা গেল, এদেরকেই অপরাধপ্রবণ শিশুদের তালিকায় কিন্তু রাখা হয়েছে। তারপর দেখো কি রয়েছে, এই যে শিখন, লার্নিং, যাকে কি বলা হয় ইংরেজিতে, শিখনকে বলা হয় লার্নিং। আর শিক্ষা বিজ্ঞান, যেটাকে বলা হয় পেডাগজি। ঠিক আছে, এই যে শিখন ও শিক্ষা বিজ্ঞান, ঠিক আছে, ভালো করে বিষয়টা বুঝবে, প্রশ্ন কিন্তু হবেই হবে এখান থেকে। দেখো শিখন কি, শিখন কাকে বলে, তাহলে দেখো শিখন হচ্ছে একটা প্রক্রিয়া, ঠিক আছে, এই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি কি করে, নতুন আচরণ কিন্তু কি করে, নতুন 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 আচরণ সম্পন্ন করে বা নতুন আচরণকে সে প্রকাশ করে যে দক্ষতাটার মাধ্যমে, ঠিক আছে, বা যে দক্ষতার মাধ্যমে এই নতুন নতুন আচরণ করার জন্য ভূমিকাগুলো অর্জন করে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি, শিখন। ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইংলিশ টার্মটা হচ্ছে লার্নিং।
এইবার বিভিন্ন মনস্তাত্ত্বিক যারা রয়েছে তারা শিখনকে কিভাবে তুলে ধরেছেন দেখো, এই যে মনস্তাত্ত্বিকদের নাম উল্লেখ কিন্তু করে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো তাদের মধ্যে উডওয়ার্থ, মনস্তাত্ত্বিক উডওয়ার্থ শিখন সম্পর্কে কি বলেছেন দেখো, তিনি বলেছেন শিখন বলতে সেই ধরনের সক্রিয়তাকে বোঝায়, অর্থাৎ ব্যক্তি নিজে ক্রিয়াশীলভাবে নিজে কোনো কিছু করে, ঠিক আছে, ব্যক্তি কোনো কিছু করে যখন অর্জন করে এবং তার মধ্যে এই ক্রিয়াশীলভাবে কোনো কিছু করার ফলে তার মধ্যে যে আচরণের পরিবর্তনটা আসে, ঠিক আছে, এবং ব্যক্তি তার পূর্ববর্তী আচরণ বা আগে করা কোনো আচরণ এবং বর্তমানে যা আচরণ করছে তার ক্ষেত্রে যে একটা অভিজ্ঞতার যে একটা পরিবর্তন ঘটে, এটাকেই বলা হয় কি শিখন। কে বলেছেন? উডওয়ার্থ বলেছেন। এরকম নাম ধরে মনস্তাত্ত্বিকদের প্রশ্ন কিন্তু আসতে পারে। তারপর দেখো মনোবিদ ডিভার, মনোবিদ ডিভার শিখন সম্পর্কে কি বলেছেন দেখো, তিনি বলেছেন যে ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের আচরণের যে পরিবর্তন হয়, অর্থাৎ কোনো কিছু ফলাফল হবে, ফলাফল বা ফল লাভের জন্য যে অভিজ্ঞ হব তার ভিত্তিতে যে আমাদের যে আচরণের যে পরিবর্তনটা আসবে, হ্যাঁ, ফল লাভের জন্য, কোনো কিছু লাভের জন্য, সেক্ষেত্রে সেই আচরণের পরিবর্তনটাকে কি বলা হয়? শিখন। কে বলেছেন? এটা কিন্তু মনোবিদ ডিভার বলেছেন। কে বলেছেন? মনোবিদ ডিভার। তারপর দেখো মনোবিজ্ঞানী এমসি গোচ, মনোবিজ্ঞানী এমসি গোচ শিখন সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন যে সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার সাপেক্ষে ব্যক্তি জীবনের কর্মসম্পাদনের পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলা হয়? শিখন। কে বলেছেন? মনোবিজ্ঞানী এমসি গোচ তিনি বলেছেন যে সক্রিয়ভাবে এবং তার পাশাপাশি অনুশীলন করে এবং অভিজ্ঞতা অর্জন করে তার সাপেক্ষে ব্যক্তি জীবনে আমরা যে কর্মগুলো করে থাকি, কর্ম সম্পাদন যে করে থাকি, তার যে পরিবর্তনের প্রক্রিয়াটাই হলো শিখন। প্রত্যেকটা মনোবিজ্ঞানের শিখন সম্পর্কিত তত্ত্বটা কিন্তু ভালোভাবে কিন্তু মনে রাখবে, যে কোনোটা কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো বার্নার্ড কি বলেছেন? বার্নার্ড বলেছেন শিখন হলো আচরণের পরিবর্তন। এই যে বিশেষ করে এই যে ওয়ান লাইনার যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে শিখন হলো আচরণের পরিবর্তন, কে বলেছেন? বার্নার্ড বলেছেন। তারপর দেখো মনোবিদ স্মিথ কি বলেছেন? মনোবিদ স্মিথ বলেছেন যে অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা, আমরা অভিজ্ঞতা অর্জন করে নতুন কোনো আচরণ আয়ত্ত করছি এবং সেই আচরণটা যে আয়ত্ত করলাম, যেটা কি না পুরাতন কোনো আচরণকে কি করছে? শক্তিশালী করে দিচ্ছে কোথাও কোথাও, ঠিক আছে, কোথাও কোথাও আবার দুর্বল করে দিচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যেটা কিন্তু এই আচরণের যে পরিবর্তনটা ঘটাচ্ছে, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় শিখন। তাহলে অভিজ্ঞতার মাধ্যমে আমরা নতুন আচরণ আয়ত্ত করছি, ঠিক, এবং পুরাতন কোনো আচরণ আগে আয়ত্ত করেছিলাম, তাই তো, তখন দেখবে যে অনেক সময় নতুন আচরণের ক্ষেত্রে পুরাতন আচরণটা ভালো একটা ভূমিকা গ্রহণ করছে, সেখানে সেটা শক্তিশালী। আবার কোথাও কোথাও তার একটা খারাপ প্রভাব ফেলছে, হয়তো নতুন আচরণ পুরনো আচরণকে ভুলিয়ে দিচ্ছে, তখন কিন্তু এটা দুর্বল হচ্ছে। অর্থাৎ এই যে আচরণের পরিবর্তনটা ঘটাচ্ছে কে? সেটা হলো শিখন। কে বলেছেন? মনোবিদ স্মিথ বলেছেন। তারপরে দেখো মনোবিদ জি মার্ফি কি বলেছেন? মনোবিদ জি মার্ফি বলেছেন যে পরিবেশের সঙ্গে সঙ্গতি সাধনের জন্য, মানে খাপ খাপানোর জন্য প্রয়োজনীয় যে আচরণের যে পরিবর্তন হয়, সেই রকম আচরণের যে কোনো পরিবর্তনকে কি বলা হয়? শিখন। অর্থাৎ পরিবেশের সঙ্গে আমি খাপ খাওয়াবো, মানিয়ে চলবো, তার জন্য যে আচরণের পরিবর্তন, সেটাকেই বলা হয় শিখন। কে বলেছেন? মনোবিদ জি মার্ফি বলেছেন। তারপর দেখো মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো, মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো কি বলেছেন? মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো বলেছেন যে শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন, জ্ঞান অর্জনের প্রক্রিয়া। তাহলে শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। কে বলেছেন? এটি কিন্তু বলেছেন মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো। ভীষণ ইম্পর্টেন্ট ওয়ান লাইনারগুলো কিন্তু। তাহলে এই হলো শিখন সম্পর্কিত বিভিন্ন মনস্তাত্ত্বিকদের সংজ্ঞা, প্রত্যেকটা সংজ্ঞা মনে রাখবে। এবার দেখো শিখনের বিভিন্ন তত্ত্বগুলো, ঠিক আছে, শিখনের বিভিন্ন তত্ত্ব অর্থাৎ থিওরিজ অফ লার্নিং, শিখনের বিভিন্ন তত্ত্ব বা থিওরিজ অফ লার্নিং, তার মধ্যে যে প্রথম যে তত্ত্বটা সেটা হলো সংযোগমূলক তত্ত্ব বা আচরণমূলক তত্ত্ব, ইংরেজিতে যাকে বলা হয় অ্যাসোসিয়েটিক থিওরি বা বিহেভিয়ারিস্টিক থিওরি। আচ্ছা, এই যে বিভিন্ন শিখনের তত্ত্ব, তার মধ্যে প্রথম যে তত্ত্ব সেটা হচ্ছে কি? সংযোজনবাদ। দেখো এই যে সংযোজনবাদ বা এসআর তত্ত্ব, কানেক্টিজম, এই যে তত্ত্ব, এই সম্পর্কিত তত্ত্ব রয়েছে কি কি?
সংযোজনবাদ তত্ত্ব, চেষ্টা ও ভ্রান্তি তত্ত্ব, আর আছে গাত্রের সংলগ্ন তত্ত্ব। ঠিক আছে, যেখানে সংযোজনবাদ তত্ত্ব আর চেষ্টা ও ভ্রান্তি তত্ত্ব কার রয়েছে, এগুলো রয়েছে হলো থর্নডাইকের, মনস্তাত্ত্বিক থর্নডাইকের কিন্তু এই তত্ত্বগুলো রয়েছে। ঠিক আছে, আর গাত্রীর হচ্ছে সংলগ্নতা। এই প্রত্যেকটি হচ্ছে সংযোজনবাদ বা কানেকটিভিজমের তত্ত্ব। তারপর দেখো অনুবর্তন তত্ত্ব, কন্ডিশনিং তত্ত্ব। কোনগুলো? অনুবর্তন তত্ত্ব যেমন রয়েছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব প্যাভলভের, তাই তো। আবার রয়েছে কি দেখো সক্রিয় অনুবর্তন তত্ত্ব, এটা রয়েছে হচ্ছে স্কিনারের কি রয়েছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। ঠিক আছে, তারপর দেখো হালের তত্ত্ব, হালস থিওরির মধ্যে কি রয়েছে, এই যে সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্ব, কগনিটিভ থিওরি বা ফিল্ড থিওরি, গেস্টাল তত্ত্ব, এই যে কোহলার কপকা ওয়ার্দিমারের যে তত্ত্ব, লিউয়েনের ফিল্ড তত্ত্ব, হ্যাঁ, বান্দুরার, এই যে বান্দুরার সোশ্যাল কগনিটিভ থিওরি। যে কোনো নাম উল্লেখ করে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সোশ্যাল কগনিটিভ থিওরিটি কার, অপশন দিয়ে দিল চারটা, তার মধ্যে অপশন থাকলো একটা বান্দুরা, তাহলে উত্তর করব আমরা কি বান্দুরা। তারপরে দেখো আশুবেলের, মনস্তাত্ত্বিক আশুবেলের হচ্ছে বাচনিক শিখন তত্ত্ব, আশুবেলস ভার্বাল লার্নিং থিওরি, ব্রুনারের তত্ত্ব, ব্রুনার্স থিওরি, হ্যাঁ, নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গিমূলক তত্ত্ব যেমন হচ্ছে কনস্ট্রাকটিভ তত্ত্ব, অ্যাপ্রোচ, টলমেনের চিহ্ন বা গেস্টাল, স্কিনারের সক্রিয় অনুবর্তন বাদ তত্ত্ব। ঠিক আছে, তারপরে মানবতার তত্ত্ব, হিউম্যানিস্টিক থিওরি, যেমন হচ্ছে ম্যাসলো, কুম্বস, কার্ল রজার্স, এরা কিন্তু রয়েছে। এবার দেখো থর্নডাইকের যে তত্ত্ব, থর্নডাইক যে তত্ত্ব বিশ্লেষণ করেছেন, থর্নডাইক যে শিখনের তত্ত্ব বিশ্লেষণ করেছেন, সেখানে বলা হয়েছে তিনি যে তত্ত্ব বিশ্লেষণ করেছেন সংযোজনমূলক তত্ত্ব, সেখানে তিনি কিন্তু মুখ্য নীতির কথা বলেছে কয়টা, 3টা। প্রশ্ন আসে, এটা কিন্তু 2014 টেটে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল। ঠিক আছে, যে থর্নডাইকের শিখনের তত্ত্বের মুখ্য নীতি কয়টি, 3টি। কি কি? একটা হলো প্রস্তুতির নীতি, 2 হচ্ছে ফল লাভের নীতি, আর 3 হচ্ছে অনুশীলনী নীতি। আবারও বলছি, এই 3টি নীতি কি? 1 প্রস্তুতির নীতি, 2 ফল লাভের নীতি, 3 হচ্ছে অনুশীলনী নীতি, আর এই প্রত্যেকটি হচ্ছে মুখ্য নীতি। আর তিনি কিন্তু 5টি গৌণ নীতিরও কথা বলেছেন। দেখো তার গৌণ নীতিগুলো কি কি? ঠিক আছে, গৌণনীতিগুলো হচ্ছে, একটি হলো একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার নীতি, মানসিক অবস্থার নীতি, আংশিক প্রতিক্রিয়ার নীতি, উপমানের নীতি, আর অনুষঙ্গমূলক সঞ্চালনের নীতি। প্রত্যেকটা নীতি কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, নীতি উল্লেখ করে প্রশ্ন আসতে পারে। তাহলে থর্নডাইকের শিখনের 5টি হচ্ছে গৌণ নীতি আর 3টি হচ্ছে কি মুখ্য নীতি। বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস, সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও।